কবর তো বামফ্রন্ট আমলে দিয়েই দিয়েছিল। তৃণমূল মাটি দিয়ে চাপা দিয়ে সিমেন্ট করে সুন্দর করে স্ল্যাব ট্যাপ করে ওর মধ্যে ফুল দিয়ে সাজিয়ে একটা বাগান বানিয়ে দিয়েছে। শিল্প করতে বললে মুখ্যমন্ত্রী বলছে আলুর চপ ভাজতে। রচনা ব্যানার্জির মতো ধুয়ো দেখা যাচ্ছে, ওরকম শ্মশানের পাশেও ধুয়ো দেখা যায়। বোমের কারখানা আছে প্রচুর, বোমা বারুদের শিল্প বাংলায় ভর্তি। মমতা ব্যানার্জির এই অবস্থা, আধে উধার যাও, আধে উত্তরবঙ্গে ফাঁকা হয়ে গেছে, আধা দক্ষিণবঙ্গে ফাঁকা হয়ে যাচ্ছে। আর পিছনে কালীঘাটের ওই বাড়ি পড়ে সব বেটাকে ছেড়ে ধেরে বেটাকে ধরবে। ওই ধেরে খোকাকে ধরতে গেলে ওখানে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। খুব ভয়াবহ দিন আসছে পশ্চিমবাংলায়। এই দিন থেকে ফেরত আসতে একমাত্র ভরসা কিন্তু মোদিজি। সেলিব্রিটি একটা বিজ্ঞাপন, ওই আগে টিভিতে অ্যাড দিত, এখন রাস্তায় ঘুরে ঘুরে অ্যাড দিচ্ছে। মুখ্যমন্ত্রী যখন স্টেজে বলছে সালা আমি কি করব, একাধিক আর বাকিগুলো বলা যাবে না, আমি আর বললাম না। তাহলে বি 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 1 এপ্রিলে এপ্রিল ফুল হয়, আর 365 দিন যদি মানুষকে এপ্রিল ফুল বানাতে হয় ওটা জোড়া ফুল হয়। নিজেই বিচারক, নিজেই মুখ্যমন্ত্রী, নিজেই আইন বানাবেন, নিজেই শিল্প করবেন, নিজেই চাকরি দেবেন, নিজেই চাকরি খেয়ে নেবেন। মাউন্ট এভারেস্টের থেকে বেশি যদি উঁচু হয় তাহলে আমাদের বাংলার দুর্নীতি। কারখানা বন্ধ হয়ে যাচ্ছে দেখছি। কারখানা তো বামফ্রন্ট আমলে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতা যায় তখনই অর্ধেক বন্ধ হওয়া শুরু হয়ে গেছিলো। এবার কবর তো বামফ্রন্ট আমলে দিয়েই দিয়েছিল। তৃণমূল মাটি দিয়ে চাপা দিয়ে সিমেন্ট করে সুন্দর করে স্ল্যাব ট্যাপ করে ওর মধ্যে ফুল দিয়ে সাজিয়ে একটা বাগান বানিয়ে দিয়েছে। মানে কারখানা বলে মানে কোনো কারখানা তো দূরের কথা, শিল্পের নামে এখানে কিছু। এখানে শিল্প করতে বললে মুখ্যমন্ত্রী বলছে আলুর চপ ভাজতে। তো যখন যেখানে একটা বাংলার মানে একটা স্টেটের সুপ্রিমো, যিনি আমাদের মানে গাইড, যিনি আমাদের প্রতিনিধিত্ব করছেন সারা দেশে, বাংলা কৃষ্টি সংস্কৃতির যিনি ধারবাহক, সে যদি বলে যে চপ ভেজে রোজগার করো, সে যদি বলে যে পকোড়া বেচো, তো তাহলে আর কোথা থেকে মানে বাংলায় আলাদা করে শিল্প আসবে, কারখানা? এতগুলো যে সামিট হয়েছে, বিজনেস সামিট হয়েছে, কত বিনিয়োগ হয়েছে, কত কিছু হয়েছে, কিন্তু আজ অবধি আমি একজনকে দেখলাম না। ওই আপনারা ভাববেন না যে রচনা ব্যানার্জির মতো ধুয়ো দেখা যাচ্ছে, ওরকম শ্মশানের পাশেও ধুয়ো দেখা যায়। শ্মশানের পাশ দিয়ে হাঁটুন, অনেক ধুয়ো দেখতে হবে না। ওটাকে যদি এখন উনি কারখানা বলে মনে করেন তাহলে আমার কিছু করার নেই। তো ওই রকম কারখানা তো প্রচুর আছে, কিন্তু এটা হ্যাঁ, তবে বোমের কারখানা আছে প্রচুর। বোম, অস্ত্র, বন্দুক, গুলি, এসবের কারখানা এখানে ছোটো ছোটোভাবে প্রচুর শিল্প, এই শিল্প ভর্তি। বোমা বারুদের শিল্প বাংলায় ভর্তি। এছাড়া যে শিল্পে মানুষের পেটের ভাত হবে, দুটো মানুষ খেয়ে পড়ে বাঁচবে, সেই শিল্প নেই, কারখানাও নেই, কিছুই নেই। আচ্ছা, আপনি রচনা ব্যানার্জির কথা বললেন। তৃণমূলের বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি সেলিব্রিটি প্রার্থী রয়েছে বা তারকা প্রার্থী। শোনা যাচ্ছে তৃণমূলের তরফ থেকে যিনি শোলে সিনেমাতে জেলার ছিলেন আনসারিকে, তাকে আনা হচ্ছে তৃণমূলের প্রচারের জন্য। এটা কি কিছু প্রভাব ফেলবে? এবার দেখুন, আপনারা শোলে সিনেমা নিশ্চয়ই দেখেছেন, সবাই দেখেছেন। শোলে সিনেমায় আসরানি যখন বলেছিল আধে ইধার যাও আধে উধার যাও বাকি পিছে যাও, আলটিমেটলি আসরানি পিছনে কেউই ছিল না। তাকে নিয়ে আসছে এমন একজনকে যার পিছনে সিনেমাতেই কেউ ছিল না, যেখানে পরিকল্পিতভাবে শুটিং হয়েছে, স্ক্রিপ্ট লেখা হয়েছে, সেই স্ক্রিপ্টেই কেউ ছিল না। আর রিয়েল লাইফে মমতা ব্যানার্জির এই অবস্থা, আধে উধার যাও, আধে উত্তরবঙ্গে ফাঁকা হয়ে গেছে, আধা দক্ষিণবঙ্গে ফাঁকা হয়ে যাচ্ছে। আর পিছনে কালীঘাটের ওই বাড়ি পড়েছে, ওই বোমা বিস্ফোরণের একটা ফেক গল্প সাজিয়ে এখন নিরাপত্তা বাড়িয়েছে। আসলে এটা নিরাপত্তা নয়, এই যে যারা টাকা খেয়েছে চাকরির নাম করে তাদের থেকে ধরবে, এবং সবার আগে ওই ধেরে বেটাকে ধরবে, সব বেটাকে ছেড়ে ধেরে বেটাকে ধরবে। ওই ধেরে খোকাকে ধরতে গেলে ওখানে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে ওকে কেউ ধরতে না পারে। কারণ এদের তো আদতে কিছু নেই, ভিতরটা খোলটা পুরো খোল ডলছেটা পুরো ফাঁকা। তো আলটিমেট ওখানে নিরাপত্তা বাড়ি যতক্ষণ বেঁচে থাকা যায়, পাবলিক ক্যালানির থেকে যতক্ষণ বেঁচে থাকা যায়, সেই জন্যে এই হচ্ছে ব্যাপার। আর আসরানি আসুক আর অমিতাভ বচ্চন আসুক, এখানে আর প্রচারে কিছু যায় না। মানুষ বুঝে গেছে যে ডবল ইঞ্জিন সরকার অত্যন্ত জরুরি বেঁচে থাকার জন্যে। আর ন্যূনতম অক্সিজেন নেওয়ার মতো ক্ষমতাও এখন মানুষের কাছে নেই বাংলায়। যা অবস্থা, যা পরিস্থিতি বাংলায়, মানুষ কিন্তু যে কোনো মুহূর্তে মানে মানুষের জীবন কিন্তু ধোকার পরিস্থিতি চলে আসছে, মানে খুব ধুঁকছে মানুষ এখন। এই যতক্ষণ ডবল ইঞ্জিন সরকার হবে, এই পরিস্থিতিকে বাঁচিয়ে তোলা কিন্তু, আমি কিন্তু সত্যি বলছি অ্যাজ আ বাঙালি, মানে খুব ভয়াবহ দিন আসছে পশ্চিমবাংলায়। এই দিন থেকে ফেরত আসতে একমাত্র ভরসা কিন্তু মোদিজি। কারণ প্রধানমন্ত্রী কিন্তু এই রাস্তা দেখিয়েছে, যা যা কথা বলছে তাই কিন্তু করে দেখাচ্ছে। শুধু এটা আমি এই দলের সমর্থক বলে বলছি না, ইন জেনারেল অ্যাজ এ হিউম্যান বিং উনি যা যা বলছে সেগুলো করে দেখাচ্ছে। এই জন্য আমি মনে করি যে এই আসরানি আনুক আর রচনা, সেলিব্রিটি প্রার্থীদের কোনো ব্যাপার নেই। এদের সেলিব্রিটি একটা বিজ্ঞাপন,
ওই আগে টিভিতে অ্যাড দিত, এখন রাস্তায় ঘুরে ঘুরে অ্যাড দিচ্ছে। আচ্ছা, আজকে এদের বীরভূমে শতাব্দী রায় প্রচারে গিয়ে এক জনতাকে বলেছেন ইডিয়েট, কি বলবেন এ বিষয়ে? এটা তো ওদের, এটাই তো ওদের শিল্প, এটাই ওদের সংস্কৃতি। বাংলায় শিল্প। আর মুখ্যমন্ত্রী যখন স্টেজে বলছে সালা আমি কি করবো, এই কথাটা আমি বলছি ওনার কথা, আমি তো আর নিজে কোট করছি না, উনি নিজেই বলছে মাইন্ড করবেন না, রাগের মাথায় বেরিয়ে গেছে। তা যখন ওদের মহামান্য নেত্রীর যদি রাগের মাথায় গালাগালি একবার না একাধিকবার, বাকিগুলো বলা যাবে না, আমি আর বললাম না, তাহলে বিপ 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 দিয়ে আপনাকে এই শো মানে টেলিকাস্ট করতে হবে। তা আমি একটা শব্দ উদাহরণ দিলাম, আমারই বলতে লজ্জা করছে। তাহলে এইটা যদি মহামান্য মুখ্যমন্ত্রীর ভাষা হয়, স্টেজে দাঁড়িয়ে জনসমক্ষে, সেখানে তার দলের নেত্রী এই ইডিয়েট বলবে না, ফুল বলবে না, আরও অন্য কিছু বলবে না, কারণ আলটিমেট জোড়া ফুল এখন মানুষ বুঝে গেছে যে 1 এপ্রিলে এপ্রিল ফুল হয়, আর 365 দিন যদি মানুষকে এপ্রিল ফুল বানাতে হয় ওটা জোড়া ফুল হয়। তো ওই জন্য মানুষ আর ইডিয়েট বলুক, ননসেন্স বলুক, যাই খুশি বলুক না কেন, মানুষ বুঝে গেছে যে এদের থেকে আর এক্সপেক্ট করা কিছু না। শতাব্দী রায় বীরভূমে কিন্তু খুব বাজে অবস্থায় আছে এবং আরও বাজে অবস্থার দিকে যাচ্ছে। আচ্ছা, 2016 সালে যে প্যানেল ক্যান্সেল হয়েছে পুরোটাই, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হাইকোর্টের রায়কে বলেছেন যে এটা মানে চক্রান্ত করা হয়েছে, এই রায় সঠিক নয়। কোন রায়? তাহলে বিচার ব্যবস্থাও সঠিক নয়, তাহলে এই রাজ্যে উনি কী চালাতে চাইছেন? একটা কাজ করা যায়, শেখ হাসিনার সঙ্গে একটা চুক্তি করে নিতে পারে, যদি এরকম পরিকাঠামো দেশে হয়, বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ যদি ওনাকে বানিয়ে দেওয়া হয়, একটা অন্য রাজ্য বাংলাদেশের কোথাও একটা জমি টমি দিয়ে ওনাকে যদি একটা অন্যভাবে একটা ছোট্ট করে অ্যাকোমোডেশন, ছোট্ট দেশ যেখানে উনি নিজেই বিচারক, নিজেই মুখ্যমন্ত্রী, নিজেই আইন বানাবেন, নিজেই শিল্প করবেন, নিজেই চাকরি দেবেন, নিজেই চাকরি খেয়ে নেবেন। আর আমরা কি খাই? খিদে পেলে ভাত খাই, ডাল খাই, রুটি খাই, তাই না? ওনার জন্যে এত হাজার হাজার মানুষের চাকরি চলে গেল, ওনার জন্যে, ওনার ভুলের জন্য। ভুল নয়, আপনি চিন্তা করুন, এই যে এক্সট্রা যে ভ্যাকেন্সিগুলোকে করলো, যেটা পরবর্তীকালে ক্যাবিনেটে স্যাংশন করে, এটা কত বড় জঘন্য অপরাধ বলুন তো। তার মানে তো উনি স্বীকার করছেন যে এটা এই চাকরিগুলো দুর্নীতি হয়েছে। না হলে উনি কেন এক্সট্রা পোস্টের জন্য অ্যাড দেবেন? কী কারণে দেবেন? আপনি যদি না মানেন যে দুর্নীতি হয়নি, তাহলে আরও অধিক চাকরি নেওয়ার আপনি কেন রিকুয়েশন দেবেন? এটা গেলে, এটা তো একটা, এ তো কেঁচো খবে খোঁড়া হলো, কেউটেটা বেরোচ্ছে, 12-14 প্রাইমারিগুলোও বেরোবে। আপনারা কী মনে করছেন 12-14 প্রাইমারি বেরোবে না? ওগুলো বেরোলে কেউটে সাপ বেরিয়ে আসবে। ওনার আর কিছু করার নেই। এখন উনি বিচারকদের, ওনার দলের নেতৃত্ব আমি দেখছি, প্রবীণ আইনজীবীরা, দলের সাংসদরা, রেসপন্সিবল যারা নেতা আছে, রেসপন্সিবল নেতারা আছে, তারা এখন বিচারকদের গালিগালাজ করছে। আর কি দেখা বাকি আছে বাংলায় বলতো? বিচারকদের গালিগালাজ হয়ে গেল। আর তো রাজ্যপালকে কি ড্রাকুলা, রাজ্যপালকে তো কত কিছু শুনতে হচ্ছে তার নিয়ে, ঠিক রক্তচোষা। হ্যাঁ, তো এখানে আর এই বাংলা থেকে, এই সরকারের থেকে আর কিছু এক্সপেক্ট নয়। এই দুর্নীতি পাহাড়ের থেকেও ছাড়িয়ে গেছে। এখন মাপুন না, মাউন্ট এভারেস্টের থেকে বেশি যদি উঁচু হয়, তাহলে আমাদের বাংলার দুর্নীতি, এর উপরে কেউ উঠতে পারবে না। এই এডমন্ড হিলারি উঠেছিল, আর মমতা ব্যানার্জি উঠল দুর্নীতির পাহাড়ে। ওনাকেই একটা ভারতবর্ষের সবথেকে বড় দুর্নীতির পাহাড়ে এবং সবথেকে উচ্চমানের পর্বতশৃঙ্গে যদি কেউ উঠতে পারে, দুর্নীতির পর্বতশৃঙ্গ, সেটা মমতা ব্যানার্জি, এবং ওনাকে তার জন্য অবিলম্বে একটা বিরাট বড় পুরস্কার দেওয়া উচিত। আচ্ছা, বাংলায় বিজেপি কেমন ফল করবে? দেখুন, একটা তো আমাদের প্রধানমন্ত্রী টার্গেট দিয়ে গেছে, মাননীয় অমিত শাহজি টার্গেট দিয়ে গেছে। আমি মনে করি অমিত শাহজি যেটা বলে গেছেন আর প্রধানমন্ত্রী যে টার্গেট দিয়ে গেছেন, তার আশেপাশে, ওই অরবিটে আশেপাশেই রেজাল্ট হবে। মানে 18 তো ছাড়িয়ে যাচ্ছে, অনেকটা এগিয়ে যাচ্ছে। আমি তো জ্যোতিষ নই, তবে যেটুকু আমার অভিজ্ঞতা, যেটুকু এতদিন ধরে আমি অভিজ্ঞতা সঞ্চয় করেছি রাজনীতি, আমার এত দীর্ঘ 25 বছরের রাজনীতির অভিজ্ঞতা দিয়ে আমি বুঝছি যে রেজাল্ট অনেক দূরে যাবে, এবং ওনারা যে টার্গেট দিয়ে গেছেন তার আশেপাশে গিয়েই থামবে।